আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় লিসেনার, আজকে আবারও আপনাদের মাঝে আরো একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয় শিহরণ দেবে। প্রিয় লিসেনার, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনুন না কেন, যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর কে কোথা থেকে শুনছেন তা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পছন্দের তালিকায় রাখবেন। আর আপনাদের কাছে অনুরোধ করব, বেল আইকনটি চেপে দেবেন, কারণ প্রতিনিয়তই আমার ঘটনাগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে সহজ হবে। তো প্রিয় লিসেনার, আর কথা বাড়াবো না, চলুন আজকের ঘটনায় নিয়ে যাই। আজকের এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ সাব্বির হোসেন সারোয়ার ভাই। ওনার বাড়ি পাবনা জেলার সদর থানায় অবস্থিত। তবে উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার নানুর গ্রামের। ওনার নানুর গ্রাম আবার পাবনা জেলা সুজানগর থানায় অবস্থিত। খুবই অজপাড়া একটি গ্রাম, এবং এখনো পর্যন্ত নাকি ওই গ্রামের অনেক বাড়ি ঘরেই বিদ্যুৎ পৌঁছায়নি। তাহলে অবশ্যই বুঝতে পারছেন কেমন অজপাড়া গ্রাম। আর ওই গ্রামেরই একটি পুকুরকে কেন্দ্র করে আজকের এই ঘটনাটি উনি পাঠিয়েছেন। উনি এই পুকুরের কথা সর্বপ্রথম উনি ওনার মামার মুখ থেকে শুনেন। আর ওনার মামার মুখ থেকে এই অভিশপ্ত পুকুরের কথা শুনে ওনার মনে একটা আগ্রহ জন্মায় সেই পুকুরকে দেখার। তো যেহেতু ওনার নানার বাড়ি থেকে বেশি একটা দূরে না, অন্য একটা পাড়ায় অবস্থিত, সেহেতু উনি ওনার মামাকে নিয়ে সেই পুকুর দেখার উদ্দেশ্যে একদিন বেরিয়ে গেলেন। ওনাদের নানুদের বাড়ির যে গ্রাম, এটা কিন্তু খুবই সুন্দর, শস্য শ্যামলা, খুব সুন্দর একটা গ্রাম। আর যেহেতু অজপাড়া একটি গ্রাম, সেহেতু ওই গ্রামে এখনো পর্যন্ত তেমন রাস্তাঘাট নির্মাণ হয় নাই, কাঁচা রাস্তাঘাট এখনো অবস্থিত। তাই ওনার নানুর বাড়ি থেকে বের হয়ে মেঠো পথ ধরে কিছুটা দূর যাওয়ার পরে একটা 3 রাস্তার মোড় পড়ে। আর এই 3 রাস্তার মোড়ের কাছেই, মানে 3 রাস্তার মোড়ের মাঝে একদম একটা বিশাল আকারের বট গাছ অবস্থিত আছে। এই বট গাছের বয়স যেন কত হবে, সেই গ্রামের অনেক প্রবীণ লোকেরাও কিন্তু বলতে পারে না। এই বট গাছটা নিচে কিন্তু প্রতি বিকালেই অনেক মানুষজন আড্ডায় বসে, গরমের দিনে বিশেষ করে, কারণ এই বট গাছের ছায়ায় একটা প্রশান্তি মিলে। আর এই কারণেই গ্রামের অনেক মানুষজনই সেই বট গাছের নিচে এসে আড্ডা জমায়। যাই হোক, এই বট গাছের নিচে যে 3 রাস্তার মোড়, এই 3 রাস্তার মোড়ের উত্তর দিকের রাস্তা ধরে ওনারা কিছুটা দূর এগিয়ে গেলেন। এরপরে একটা ছোট্ট মাঠ দেখতে পেলেন। মাঠের অপর প্রান্তেই সেই পুকুরটা অবস্থিত আছে। ওনারা সেই পুকুরের কাছে গেলেন, দেখলেন যে পুকুরটা কিন্তু পরিত্যক্ত না, পুকুরটা এখনো ব্যবহার হয়। অভিশপ্ত হলেও পুকুরটা ব্যবহার হয়, কারণ আশেপাশে আর কোনো পুকুর নাই। এই পুকুরের আশেপাশে যে ঘর বাড়িগুলো আছে, ওই মানুষজনেরাই এই পুকুরটাকে ব্যবহার করে। এই পুকুরে জামা কাপড় ধোয়, এই পুকুরে গোসল করে, এবং কি দৈনন্দিন রান্না বাড়ার কাজেও এই পুকুরের পানি ব্যবহার করে। আবার এই পুকুরের 2 প্রান্তে 2টা ঘাট অবস্থিত আছে, পুরাতন জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। তবে এই ঘাটগুলো এখন আর ব্যবহার হয় না। সেই পুরাতন কোনো জমিদার আমলে কেউ হয়তোবা কোনো জমিদার নির্মাণ করেছিলেন এই ঘাট 2টা। এখন পরিত্যক্ত অবস্থায় সেই ঘাট 2টা পড়ে আছে। আবার এই পুকুরের কিছুটা দূরে একটা বড় মন্দির আছে, কালী মন্দির। এই কালী মন্দির এখন আর ব্যবহার হয় না। আর এই কারণেই এই কালী মন্দিরের দেয়ালে অবস্থান নিছে বিশাল আকৃতির অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছগুলো পুরা কালী মন্দিরটাকে ছেয়ে ফেলছে। আর এই কারণে দূর থেকে দেখলেই গা কেমন হিম হয়ে আসে। এরপরে আশেপাশের পরিবেশ ওনারা আরো ঘুরে দেখলেন। তারপর ওই গ্রামেরই একটা বয়স্ক লোকের সাথে এই বিষয়ে আলাপ করলেন, কেন এই পুকুরটা ভয়ঙ্কর। তখন সেই মুরব্বীর কাছ থেকে, ওই মুরব্বী কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন, আর ওই মুরব্বী ওনাদেরকে একটা তথ্য দিলেন। এই পুকুরটা কিন্তু সেই ব্রিটিশ আমলেই তৈরি করা হয়েছে। তবে এই পুকুরটা যখন খননের কাজ চলে, তখন নাকি এই পুকুর যারা খনন করছিল, সেই শ্রমিকেরা এর মাটি খনন করার কালে অনেক মানুষের হাড়গোড় পেয়েছিল, তামা, পিতল বা কাঁসার থালা বাসন পেয়েছিল। আবার নাকি একটা সোনার পুতুলও পেয়েছিল, বেশ বড় সড়ো আকৃতির। এই কারণেই তখন অনেক মানুষ কৌতূহল বশত এখানে এসেছিলেন। অনেকেই মন্তব্য করছিলেন সেই সময় এই পুকুরটা নাকি হয়তোবা কোনো হিন্দু শ্মশান বা সমাধি স্থলের জায়গা থাকে, সেই জায়গায় অবস্থিত। হয়তোবা ওই সময়কারও আরো বহু আগে এখানে হয়তোবা কোনো শ্মশান ছিল, আর এই জায়গাটা সেই শ্মশানের সমাধিস্থ জায়গা। তো যাই হোক, ওই পুকুরটা কিন্তু খনন করা হয়।
এই পর্যন্ত কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই। পুকুর খনন করার কিছুদিন পরে খুব স্বাভাবিকভাবেই কার্যকলাপ চলতে থাকে। তবে এর কিছুদিন পর থেকেই গ্রামের বা আশেপাশের মানুষজন কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে। যেমন প্রতি রাতেই ওই পুকুরের ওই দিক থেকে নাকি বিকট আর্তনাদ ভেসে আসতো, চিৎকার ভেসে আসতো। মনে হতো যেন ওই পুকুরের পাড়ে হয়তোবা কেউ কোনো মানুষকে বলি দিচ্ছে, এমন বিকট আর্তনাদ। তখন অনেকেই হাতে মশাল, কুপি, হারিকেন এই সমস্ত নিয়ে ওইখানে গেলে দেখা যেত কিছুই নাই, অথচ চিৎকারে মানুষজন ঘুমাতে পারতো না। এই ঘটনাটা শুধু এখানেই থেমে থাকে নাই। এর কয়েকদিন পরেই এক রাতে ওই গ্রামের যারা নাকি গৃহস্থ ছিল, গরু বাছুর পালন করত, তাদের অনেকেরই গোয়াল ঘরে নাকি গরুগুলার মৃত্যু অবস্থায় পড়ে থাকে। তবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর জানোয়ার এসে এই গরুগুলাকে খুবলে খাওয়ার চেষ্টা করছে, জায়গায় জায়গায় কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে গোশত, অনেক জায়গায় গোশত ছিঁড়েও নিছে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যায়। পরের দিন সকালবেলা যখন সবাই ঘুম থেকে উঠে গরুগুলার এমন পরিস্থিতি দেখে, এইটা দেখে তো সকলের মনে আশঙ্কা জাগে হয়তোবা গ্রামে কোনো ভয়ঙ্কর জন্তু জানোয়ার ঢুকছে, আর এই কারণেই এই জানোয়ারগুলো হয়তো গরুগুলাকে এরকম ভাবে আক্রমণ করছে। এটা যেহেতু এক রাতেই ঘটে গেছে, সেহেতু গ্রামবাসী তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। এরপরে ওই গ্রামে আরো এমন দুই একজনের গরুগুলা মাঠে বেঁধে রাখা থাকলে এমন আদো খাওয়া অবস্থায় গরুগুলাকে পাওয়া যেত। এরপরে গ্রামের যেই মানুষজন তারা তো এভাবে চুপ করে থাকতে পারে না, তারা সিদ্ধান্ত নেয় পাহারা বসাবে। তো তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি রাতে 2 জন করে পাহারা বসানো হয় ওই জায়গায়, যে প্রতি রাতে ওইখানে 2 জন করে পাহারা দিবে, আর কি হয় এটা দেখবে কোনো পশু নাকি অন্য কিছু এই গরুগুলাকে আক্রমণ করে। তো যেই চিন্তা সেই কাজ, ওইখানে পাহারা বসানো হয়, 2 জন মানুষ পাহারা দেয়। বেশ কিছুদিন পাহারা চলে এইভাবে। এর মাঝে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নাই। তবে এক রাতে ওই গ্রামের 2 জন লোক পাহারা দিচ্ছে, আর এই সময় ওনারা সেই পুকুরের পাড়ের এদিকে আসে। যখন পুকুর পাড়ে আসে তখন দূর থেকে ওনারা লক্ষ্য করে মানে এই পুকুরের পানিতে কেমন ঝাপটা ঝাপটি শব্দ হচ্ছে। তো ওনারা এটা দেখার জন্য সেই পুকুর পাড়ে ধীরে ধীরে এগিয়ে আসে। এরপর ওনারা দূর থেকে একটা জিনিস দেখতে পায়, চাঁদের আলোয় দেখতে পায় বিশাল লম্বা দানবীয় আকৃতির কোন একটা কিছু পুকুরের পানিতে নেমে আসে। যেখানে এই পুকুরের গভীরতা প্রায় 3 পুরুষের মতো হবে, সেইখানে ওই অবয়বটার কোমর পর্যন্ত পানি, আর এই কোমর পর্যন্ত পানিতে নেমে হাত দিয়ে ওই পুকুরের পানিগুলা ঝাপটা ঝাপটি করছে সেই দানবীয় ভয়ঙ্কর অবয়ব। আর এই অবয়ব একটা না, প্রায় 5-7টা অবয়ব। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা দেখে তারা তো চিৎকার করতে করতে ওইখান থেকে পলায়ন করে। এর পরের দিন সকালবেলা যখন গ্রামের মানুষজন তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কি দেখছো তোমরা, এরকম চিৎকার করে রাতের বেলা তোমরা কেন পলায়ন করলো ওইখান থেকে, তখন তারা রাতের বেলা কি দেখছে ভয়ঙ্কর দৃশ্যের কথা খুলে বলল। এরপরে গ্রামের মানুষজন বুঝতে পারে এইটা কোনো স্বাভাবিক বিষয় না, আর এই কারণেই তখন সকলে যুক্তি পরামর্শ করে ওই গ্রাম থেকে কিছুটা দূরে একটা নামকরা তান্ত্রিকের শরণাপন্ন হয়। তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত বিষয় খুলে বলা হয়। তান্ত্রিক সব শুনে বলে আমি এইখান থেকে কোনো সমাধান দিতে পারবো না, আমাকে সেই জায়গায় যেতে হবে। তান্ত্রিকের কথা শুনে তখন সবাই তান্ত্রিককে সাথে করে সেই গ্রামে নিয়ে আসে। তান্ত্রিক গ্রামে ঢুকে সেই পুকুর আর পুকুর সংলগ্ন যে জায়গা আছে এগুলাকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। এরপরে সকলকে বললেন যে আমাকে এখানেই থাকার একটা ব্যবস্থা করে দাও। তখন গ্রামের মাতবররা ওই যে পুকুর সংলগ্ন যে মাঠ ছিল সেখানে ওনাকে ছোট্ট একটা কুপরি ঘর তৈরি করে দেয়। তান্ত্রিক ওই জায়গায় 2-3 দিন সময় থাকে। এরপরে গ্রামের মাতব্বর যারা ছিল তাদেরকে ডাকা হয়। তাদেরকে ডেকে বলে যে এই জায়গায় আমার একা কোনো কিছু করা সম্ভব নয়, কারণ আমি কিছু তথ্য সংগ্রহ করতে পারছি। তোমরা যেই জায়গায় পুকুর খনন করছো এই জায়গায় আজ থেকে আরো বহু বছর আগে, 100 বছর আগে এখানে একটা শ্মশান ছিল, আর এই শ্মশানেই কোনো এক তান্ত্রিক কবিরাজ 7টা ভয়ানক শক্তিশালী পিশাচ বন্দি করে এখানে মাটির নিচে পুঁতে রেখেছিল। আর তোমরা যখন পুকুর খনন করো তখন সেই পিশাচগুলা যে কোনো ভাবে মুক্তি লাভ করে, আর তারা মুক্তি লাভ করার পরে এই গ্রামের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে। আর যেহেতু তারা বহু বছর পরে মুক্তি লাভ করছে এই কারণে তারা খুবই দুর্বল। এই গ্রামের যে পশুগুলা আছে, গরু ছাগল, এগুলাকে খেয়ে তারা তাদের শক্তি বৃদ্ধি করছে। একটা সময় এই গ্রামের মানুষজনদের উপরও তাদের তাণ্ডব শুরু হবে, আর তারপরে তাদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষজন গ্রাম ছেড়ে চলে যাবে। তারা এটাই চায়। তান্ত্রিক তখন বলে এই পিশাচগুলো এখন অনেকটাই শক্তি লাভ করছে, আর এই কারণে আমার একার পক্ষে
তাদের সাথে মোকাবেলা করা সম্ভব নয়। মাতব্বরা বললে তাহলে এখন কি করণীয়, এখন উপায় কি? তখন তান্ত্রিক বলে যে আমার কিছু আরো শিষ্য আছে, তাদেরকে এখানে আসতে হবে, আর আমার কিছু জিনিস দরকার হবে। যদি তোমরা সেই জিনিস জোগাড় করে দিতে পারো আর আমার এই শিষ্যদেরকে এখানে আসার অনুমতি দাও, তাহলে হয়তো আমি তাদেরকে বন্দি করতে সক্ষম হতে পারি। এরপরে গ্রামের মাতব্বররা বলল আপনার কি প্রয়োজন? তখন তান্ত্রিক বলল যে আমার একটা কালা পাঠা দরকার, একদমে কিনতে হবে, আর 7টা কালো মোরগ দরকার, আর কিছু হরিণের চামড়া দরকার। এরপর 7 ঘাটের পানি সহ আরো নানান জিনিসের কথা বলে। গ্রামের মানুষ তখন আশ্বস্ত করলেন যে আপনি সঠিক সময় সবকিছু পেয়ে যাবেন, আপনি যজ্ঞের আয়োজন করেন। তান্ত্রিক তখন যজ্ঞের আয়োজন করলো। তান্ত্রিকের কথা মোতাবেক তান্ত্রিকের শিষ্যরা সকলে এসে উপস্থিত হলেন। এরপরে পুকুর লাগোয়া সেই মাঠে একটা বিশাল আকৃতির বৃত্ত আঁকা হয়, আর এই বৃত্তের মাঝে একটা যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞ শেষ করার পরে পুকুরের কিনারায় এসে সেই পাঠাকে বলি দেওয়া হয় এবং পাঠার রক্ত সম্পূর্ণ একটা পাত্রে সংগ্রহ করা হয়। এরপরে 7টা মোরগকে ঘাড় মোটকে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়, আর সেই হরিণের চামড়া থেকে 4 টুকরো করে পুকুরের 4 কোণায় তাবিজ করে পুঁতে দেওয়া হয়, সাথে আরো জিনিসপত্র সহ। আর যে পাত্রে পাঠার রক্ত সংগ্রহ করা ছিল, সেই পাত্রটাকে ঘিরে আরো নানান রকমের রিচুয়াল শেষে সেই পুকুরের পানিতে পাত্রটা ভাসিয়ে দেওয়া হয়। আর এরপরে কবিরাজ তাদের যজ্ঞ শেষ করেন। এরপরে গ্রামের মাতব্বরদের কাছে বলা হয় যে ওই ভয়ানক 7টা পিশাচকে নাকি এই পুকুরের মাঝেই বন্দি করে রাখা হয়েছে। এরপরে অনেকটা সময় মানুষজন সে পুকুরটাকে ব্যবহার করা হয় নাই, তবে ধীরে ধীরে আবার সেই পুকুরটা ব্যবহার করা শুরু হয়। তবে পুকুরটা ব্যবহার করার পরে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। এরপরে ধীরে ধীরে সময় কেটে যায়। তো বহু বছর পরে সর্বপ্রথম ওই পুকুরে একটা 9 বছরের ছেলে পানিতে ডুবে মারা যায়। এর আরো কয়েক বছর পরে আরেকটা ছেলে যার বয়স 12 বছরের মতো হবে, সে পানিতে ডুবে মারা যায়। আর এরপর থেকেই প্রতি বছর কোনো না কোনো মানুষ এই পুকুরে পানিতে ডুবে মারা যাবেই। তবে এখানে বয়স্ক মানুষের চেয়ে শিশু মানুষের সংখ্যাই বেশি। সর্বোচ্চ 15 বছরের মানুষ এখানে মৃত্যুবরণ করছে, আর তাদের মধ্যে অধিকাংশই নাকি এক মায়ের এক ছেলে, এরকম যারা তারা মৃত্যুবরণ করছে। এরপরে উনি আশেপাশের আরো অনেক মানুষজনের কাছে এই ঘটনাটা সত্যতা যাচাই করছেন, আর উনি আরো একটা বিষয় জানতে পারছেন যে 2017 সালে এই পুকুরে সর্বশেষ মানুষ ডুবে মারা যায়। এরপরে আর এখনো পর্যন্ত পানিতে ডুবে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। তবে ওই মানুষটাও একটা বাচ্চা ছেলে ছিল যার বয়স 9 বছর, তারই এখনো পর্যন্ত সর্বশেষ মৃত্যুর খবর পাওয়া যায়। তো এটাই ছিল ঘটনা। সঙ্গত কারণে সাব্বির ভাই ওই নির্দিষ্ট গ্রামের নাম শেয়ার করতে নিষেধ করেছেন। উনি যেটা শেয়ার করেছেন এটা তো একটা থানার নাম, সুজানগর থানা। তবে এই সুজানগর থানায় কোন গ্রাম এইটা উনি শেয়ার করতে নিষেধ করেছেন, আমরাও তাই শেয়ার করি নাই। তবে যদি স্পেসিফিক ভাবে ওই গ্রামেরই বা ওই ঘটনার আশেপাশের কেউ আপনারা এই ঘটনা শুনে থাকেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা ওই গ্রামের নাম শেয়ার করবেন না, যেহেতু উনি চাননি তাই। তবে আশা করব যারা নাকি ওই গ্রামের স্থানীয় বা ওই আশেপাশে আছেন তারা হয়তো বা বুঝতে পেরে যাবেন যদি ঘটনাটি শুনে থাকেন। তো আজকের ঘটনা এই পর্যন্তই ছিল। আশা করব ঘটনাটি সকলের কাছেই ভালো লেগেছে। আর আপনাদের কাছেও যদি এমন ঘটনা থেকে থাকে তাহলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায়, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় লিসেনার সকলের কাছেই অনুরোধ রইল সবাই ঘটনা পাঠিয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর কে কোথা থেকে শুনছেন আর ঘটনাটি কেমন লাগলো এটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আরো আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও আপনারা যুক্ত হয়ে গিয়ে পোস্ট আকারে এই ঘটনা কেমন লাগলো অথবা আপনারা কি ধরনের ঘটনা চান তা আমাদেরকে জানাতে পারবেন। তো সকলের কাছে অনুরোধ রইল গ্রুপে যুক্ত হয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ অবশ্যই হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।